আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমাদের এইচএসসি আইসিটির A+ টার্গেট কোর্সের রেগুলার ক্লাস কিন্তু আমরা ইউটিউবে আপলোড করতেছি। যেই ক্লাসগুলো যদি তুমি করো তাহলে ইনশাল্লাহ তোমার এই আইসিটি সাবজেক্ট নিয়ে কোনো ধরনের প্যারা থাকবে না। সো আমরা গত ক্লাসে তোমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট এবং HTML এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব সুন্দর একটা ক্লাস দিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা পরবর্তী অংশ থেকে আলোচনা করব। তোমরা জানো যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা কিন্তু চলতেছিল। সো আমাদের ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা হয়ে গেলেই আমরা কিন্তু HTML এর দিকে জাম্প করব। ওকে, সো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা মূল ক্লাসের দিকে চলে যাচ্ছি। গত ক্লাসে কি পড়ানো হয়েছিল একটু রিক্যাপ করে দিই। গত ক্লাসে আমরা ওয়েব ডিজাইনটা কি এইটা জানছিলাম, ইন্টারনেট কি এইটা জানছিলাম, তারপরে হচ্ছে ডব্লিউডব্লিউডব্লিউটা কি বিস্তারিত আলোচনা করা হয়েছিল, তারপর ওয়েব পেজ কি এটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, ওয়েব পেজ, ওয়েব পোর্টাল, হ্যাঁ, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করে দিয়েছিলাম। প্লাস আমরা এই যে অংশগুলো আছে এই অংশ থেকে কি কি এই তোমাদেরকে MCQ আসতে পারে সেগুলো কিন্তু দেখাই দিয়েছিলাম। ওকে, সো আজকের ক্লাসে আমরা মূলত এইখান থেকে শুরু করব। ওয়েব ব্রাউজার কি এখান থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করব। সো ওয়েব ব্রাউজার এই জিনিসটা কিন্তু আমরা আমাদের লাইফের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে নিছি। যারা ইন্টারনেট ইউজ করে তাদের কিন্তু অবশ্যই 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 ওয়েব ব্রাউজার ইউজ করতে হয়। ওয়েব ব্রাউজার ছাড়া কিন্তু তোমার আসলে একটা মুহূর্তও যায় না, ঠিক আছে? সো ওয়েব ব্রাউজারটা কি, ওয়েব ব্রাউজারের সংজ্ঞা যদি পরীক্ষাতে আসে তুমি লিখবা কি, লিখবা হচ্ছে যে সফটওয়্যার এর সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করা যায় বা ভিজিট করা যায়, এগুলোকে আমরা বলি কি, আমাদের ব্রাউজার, ঠিক আছে? সো যেমন একটা এক্সাম্পল দিই আমরা ব্রাউজারের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে হচ্ছে গুগল, তোমার কি বলে ক্রোম, মোজেলা ফায়ারফক্স, তারপর অ্যাপল সাফারি, আরও কিছু আছে, ওপেরা মিনি আমরা বলি, ওপেরা মিনি, তাই না? এইগুলা অনেকগুলো এরকম ব্রাউজার কিন্তু আমাদের ছিল, যে ব্রাউজারগুলোতে গিয়ে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস সার্চ করি। সার্চ করার পরে কি হয়, যে ওই রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে এবং আমরা কিন্তু ব্রাউজ করতে পারি, ঠিক আছে? তার মানে এই হলো মোটামুটি আমাদের ওয়েব ব্রাউজার। এরপরে আসো, এরপর অংশটা কি, সার্চ ইঞ্জিন। এটা খুব ইম্পর্টেন্ট কমার্সের জন্য, মাঝে মাঝে পরীক্ষাতে আসে কিন্তু, যে সার্চ ইঞ্জিন আসলে কি বা কাকে বলে। সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার, এটা একটা কিন্তু সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ডগুলোর মধ্যে বা কিওয়ার্ডগুলোর জন্য ওয়েব পেজ অনুসন্ধান করে। অর্থাৎ তুমি যেই জিনিসটা চাচ্ছ সেই জিনিসটাকে আমরা বলি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে সার্চ দিতে হয় সার্চ ইঞ্জিনে, তখন সেই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে তোমাকে কি করে ওই কিওয়ার্ড বেসড যে ওয়েব পেজগুলো আছে এইগুলা কিন্তু প্রদর্শন করে, ঠিক আছে? সো তাইলে আমরা কোনো কিওয়ার্ড ইউজ করে কোনো কিছু বের করার জন্য যেই জায়গায় গিয়ে সার্চ করি ওইটাকে বলি হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কিন্তু মোটামুটি অনেক ওয়েবসাইটে আছে, যেমন ধরো ফেসবুকে সার্চ ইঞ্জিন আছে, তারপরে ইউটিউবে সার্চ ইঞ্জিন আছে, গুগল ক্রোমে বা গুগলের সার্চ ইঞ্জিন আছে, তাই না? সো সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সার্চ করতে পারি। সো এইগুলা হচ্ছে মূলত আমার সার্চ ইঞ্জিন। এবং সার্চ ইঞ্জিনে আমরা যেই জিনিসটা বা যেই ওয়ার্ডটা লিখে সার্চ দিই এইগুলাকে বলে হচ্ছে কিওয়ার্ড। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, এরপরে আসো, প্রথম সার্চ ইঞ্জিন আবিষ্কার করছেন হচ্ছে তোমার আর্থি, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম সার্চ ইঞ্জিন। এবং টেক্সট ভিত্তিক সার্চ ইঞ্জিন যেটা প্রথম আবিষ্কৃত হয়েছে তার নাম হচ্ছে ভেরোনিকা। ভেরোনিকা হচ্ছে আমাদের টেক্সট ভিত্তিক প্রথম সার্চ ইঞ্জিন। অর্থাৎ যেই সার্চ ইঞ্জিনে প্রথম টেক্সট লিখে সার্চ করা যাইতো তার নাম কি, তার নাম হচ্ছে ভেরোনিকা। বুঝতে পারছো? সো MCQর জন্য তোমাদের এই দুইটা ইনফরমেশন কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, MCQ। এরপরে আসো, আমরা দেখব সর্বাধিক জনপ্রিয় ও সুপরিচিত সার্চ ইঞ্জিন। সর্বাধিক জনপ্রিয় এবং সুপরিচিত হচ্ছে গুগল। আমরা জানি আমরা গুগল ছাড়া কি চলতেই পারি না, তাই না? গুগল ছাড়া আমরা চলতেই পারি না, এরকম আর কি। এবং আরও কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিন আছে যার মধ্যে তোমার হচ্ছে AOL, তারপরে হচ্ছে ask.com, আক্স মানে জিজ্ঞাসা করা, কোশ্চেন্স করা, ask.com, তারপরে হচ্ছে বাইডু, বিং, এইগুলা হচ্ছে মোটামুটি ইয়াহু, এইগুলো হচ্ছে ফেমাস কিছু সার্চ ইঞ্জিন। আমাদের বাংলাদেশের এখানে সার্চ ইঞ্জিন আছে যার নাম হচ্ছে পিপিলিকা। পিপিলিকা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ওয়ান, মানে একটাই সার্চ ইঞ্জিন, ঠিক আছে? আচ্ছা,
যাই হোক, সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের সার্চ ইঞ্জিন চলে গেল। এই জিনিসগুলো একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা তোমরা। এরপরে আসো আমরা ওয়েবসাইটে ঢুকে বলছি। আমরা গত ভিডিওতে কিন্তু আমরা ওয়েবসাইট কি, তারপরে হচ্ছে ওয়েব পেজ কি, ওয়েব ডিজাইন কি, তাই না, তারপর সার্চ ইঞ্জিন দেখলাম, ব্রাউজার দেখলাম। এখন আমরা মূলত আরেকটা ইম্পর্টেন্ট জিনিসে জাম্প করব, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের প্রকারভেদ। আমরা জানি যে ওয়েবসাইটকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি স্ট্যাটিক ওয়েবসাইট এবং আরেকটাকে বলি ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং ডাইনামিক ওয়েবসাইট কি, এটা একটু আমরা দেখবো। এখন প্রথমে আসি স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট যেখানে তোমার ডাটাগুলোকে পরিবর্তন করা যায় না। একবার যে ওয়েবসাইট বানানো হয়েছে ওইটা আর পরবর্তীতে পরিমার্জন, পরিবর্তন, সংশোধন কিছুই করা যায় না। এই ধরনের ওয়েবসাইটকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, আমরা সংজ্ঞাতে পড়ি, সংজ্ঞাতে কি বলছে? বলছে যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন করা যায় না, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইটের সকল ভিজিটর একই তথ্য দেখতে পায়, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট যারা ভিজিট করে সবাই একই তথ্য বারবার দেখতে পায়। কেন? কারণ হচ্ছে এই ওয়েবসাইট তুমি চাইলেই কিন্তু এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারবে না, কোনো ধরনের পরিমার্জন আনতে পারবে না, সংযোজন আনতে পারবে না। একবার বানানো হয়েছে তো একবারই বানানো হয়েছে, এটা অন টাইম। ঠিক আছে, আচ্ছা, এই জন্য সকল ব্রাউজার মানে সকল ভিজিটর একই তথ্য বারবার দেখবে। আচ্ছা, এরপরে আসো যে স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা কঠিন। আমি একটু আগেই বলছি যে পরিবর্তন করা যায় না, যদিও যায় কিন্তু অনেক ক্রিটিক্যাল, অনেক কঠিন, এত প্যারা কেউ নিব না। ঠিক আছে, এরপরে কি? এরপরে হচ্ছে তথ্যযুক্ত আপডেট এবং ভিজিট করার জন্য কোনো কোড ব্যবহার করা হয় না। কোনো কোড আমরা কি করি না? ব্যবহার করি না বা ব্যবহার করতে পারে না। তারপরে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট শুধু এইচটিএমএল, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং সিএসএস, এইচটিএমএল এবং সিএসএস, এই দুইটা দিয়েই কি করা যায়? তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে আমাদের দুইটা কি লাগে? ল্যাঙ্গুয়েজ লাগে। একটাকে বলি হচ্ছে এইচটিএমএল এবং আরেকটাকে বলি সিএসএস। সো এইখানে তোমরা এই যে দুইটা ওয়েব তোমরা কি দেখতেছো, ল্যাঙ্গুয়েজ দেখতেছো, এইগুলা একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আবার এবং সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, সো এইগুলো একটু মনে রাখবা। এরপরে আসো আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দেখব। আচ্ছা, সুবিধা অসুবিধা পরে আসতেছে, আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখতে চাই। ঠিক আছে, আচ্ছা, এখানে আসো যে স্ট্যাটিক ওয়েবসাইটের কি পেজ সংখ্যা, এটা হচ্ছে নির্দিষ্ট, ফিক্সড করা, নির্দিষ্ট করা। তারপরে কোনো প্রোগ্রামিং ভাষা প্রয়োজন হয় না, কোনো প্রোগ্রামিং ভাষা প্রয়োজন হয় না। তাইলে বলতে পারো যে ভাইয়া এইখানে তো বললেন এইচটিএমএল তারপরে সিএসএস এইগুলো দিয়ে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানাই, তো এটা তো প্রোগ্রামিং ভাষা না। এই যে এইচটিএমএল সিএসএস এইগুলা কি না? এইচটিএমএল তারপরে হচ্ছে সিএসএস এইগুলা প্রোগ্রামিং ভাষা না। ঠিক আছে, এগুলা কি না? প্রোগ্রামিং কি না? ভাষা না। এগুলা হচ্ছে আমরা বলি মার্কআপ ভাষা, প্রোগ্রামিং ভাষা না। কি ভাষা এগুলা? দেখো বলছে এখানে মার্কআপ। ঠিক আছে, সেগুলো প্রোগ্রামিং না। প্রোগ্রামিং ভাষা অন্যগুলা যেমন পিএইচপি, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এগুলো প্রোগ্রামিং ভাষা, কিন্তু এইচটিএমএল সিএসএস এগুলো কিন্তু প্রোগ্রামিং ভাষা না। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করতে হলে প্রোগ্রামিং কোনো ভাষার প্রয়োজন হয় না। এরপরে কোনো ডাটাবেস থাকে না। ডাটাবেস থেকে কি করবে? ডাটাবেস তো নাই, একবার ডেভেলপ করা হয়েছে, একবার যেটাকে ঢুকানো হয়েছে ওইটাই আছে, ডাটাবেস তো দরকার নেই আমার এখানে, তাই না? এরপরে হচ্ছে কি হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হয়, হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার চ্যাপ্টারে আসছে, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি। এগুলো আমরা যখন হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স পড়বো তখন এটা জানিয়ে দেবো আর কি। এরপরে আসো সুবিধা এবং অসুবিধা। সুবিধার মধ্যে প্রথমে আমরা কিছু সুবিধা দেখব। প্রথমত হচ্ছে সুবিধা কি? খরচ কম, সহজ এবং খরচ কম, তাই না? যেটা সহজ সেটা খরচ কি কমই তো হবে। তার মানে তোমার এটা সময় লাগে কম, খরচ হচ্ছে কম ডেভেলপ করতে। যেহেতু পেজ কম, নির্দিষ্ট পেজ না, এই জন্য লোড নিতে কিন্তু খুব দ্রুত লোড নেয়। মানে লোড মানে কি? লোড মানে হচ্ছে ওই যে লোডিং করা আর কি, পেজকে সম্পূর্ণ আসা।
খুব দ্রুত লোড নেয়, খুব দ্রুত তোমার পেজটা প্রদর্শন করে। ঠিক আছে, কেন? কারণ এখানে তোমার সংখ্যা কম, পেজের সংখ্যা কম, ভিতরে ইনফরমেশন ডাটাবেস কম, এই জন্য কিন্তু খুব দ্রুত কি হয় না, বেশি লোড হয় না, খুব দ্রুতই কিন্তু আমাদের সামনে ওয়েবসাইটে প্রদর্শন করে। এরপরে কি, এরপরে হচ্ছে তোমার সহজে ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়। লেআউটটা কি করা যায়, সহজে পরিবর্তন করা যায়। এরপরে হচ্ছে ডাটাবেস না থাকায় অধিক নিরাপদ। ডাটাবেস থাকলে এখানে কি হতে পারে, ঝামেলা হইতে পারে, এই জন্য ডাটাবেস না থাকাটা কি খুবই নিরাপদ। এইগুলো হচ্ছে আমাদের সুবিধা, 4টা সুবিধা। তো সুবিধা অসুবিধাগুলো একটু ভালো মতো পড়বা, এবং এখান থেকে কিন্তু পার্থক্যগুলো আসে, যে স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যগুলো কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো অসুবিধা। প্রথম অসুবিধা হচ্ছে যে তোমার তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করার কোনো কোড পরিবর্তন করতে হয় না। মানে হচ্ছে তুমি একটা ওয়েবসাইট বানাইছো স্ট্যাটিক, এর মধ্যে তুমি চাচ্ছ কোনো তথ্যকে অ্যাড করবা বা কোনো তথ্যকে ডিলিট করবা, এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, এটা একটা কি বড় অসুবিধা, বড় অসুবিধা। আচ্ছা এরপরে হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। মানে ওয়েবসাইটটা ইউজ করার পরে, ধরো তুমি একটা স্টাডি ওয়েবসাইট ইউজ করছো, ইউজ করার পরে তোমার ফিডব্যাকটা কি, তোমার কমেন্টটা কি, এটা কিন্তু অনেক ওয়েবসাইটগুলোতে লেখা যায় যে আমি কি ফিল করতেছি, আমার কেমন লাগছে। সো এটা কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটগুলোতে লেখা যায় না। ঠিক আছে, এই জন্য বলছে যে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। বুঝতে পারছো? আচ্ছা এরপরে এরপরে আমরা চলে আসছি হচ্ছে আমাদের পরবর্তী ডাইনামিক ওয়েবসাইটে। ডাইনামিক ওয়েবসাইটটা বলার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে তোমরা জানো যে আগামী মাসের ঠিক 5 তারিখে আমাদের একটা A+ টার্গেট ম্যারাথন আইসিটি কোর্স শুরু হচ্ছে। যেই কোর্সের মধ্যে আমাদের ক্লাস হবে 20টা ক্লাস। 20টা ক্লাসে আমরা মোটামুটি সিকিউ মিলে 75 যে মার্কস, এটা কি করব, 100% কনফার্ম করব। ঠিক আছে, সো এই জিনিসটা তোমাদের জানিয়ে দিলাম, দাওয়াত দিয়ে দিলাম। যারা আমাদের এই কোর্সে ভর্তি হইতে চাও বা এনরোল করতে চাও, তারা ইনবক্স করতে পারো। ইনবক্স নাম্বারটা এখানে দেওয়া আছে, যে 01877351694। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডিটেলসটা কিন্তু জানতে পারো। ঠিক আছে, আসন খুবই সীমিত, ক্লাস হবে গুগল মিটে 1-to-1। বুঝতে পারছো, 20টা ক্লাসের মাধ্যমে আমরা পুরো 75 মার্কসকে কনফার্ম করবো ইনশাআল্লাহ। ওকে, সো চলো আমরা এইবার আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো আমরা তাহলে এবার কি দেখবো, ডাইনামিক ওয়েবসাইটটা আসলে কি। ডাইনামিকটা হচ্ছে স্ট্যাটিকের উল্টাটা, স্ট্যাটিকে যেটা হয় নাই ডাইনামিকে সেইটা হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ডাইনামিক, কি বলে ডাইনামিক ওয়েবসাইট। সংজ্ঞা কি লিখবো, সংজ্ঞা হচ্ছে যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল। আমরা কি করতে পারবো, কোনো একটা ওয়েবসাইটের তথ্যকে মন চাইলেই এটাকে চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, এই ধরনের ওয়েবসাইটকে আমরা বলি কি ডাইনামিক ওয়েবসাইট। আমরা এখন এই জামানায় এসে, এই যুগে এসে যতগুলা ওয়েবসাইট দেখি বা ব্যবহার করি, সবগুলাই কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে সংজ্ঞা চলে গেল। এখন হচ্ছে বৈশিষ্ট্য কি। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়েবসাইটের পেজের সংখ্যা নির্দিষ্ট থাকে না, অসংখ্য পেজ থাকে, অসংখ্য পেজ থাকে, অনেকগুলা পেজ থাকে, নির্দিষ্ট ফিক্সড নাই। ডেটাবেস থাকে, যেহেতু তোমার পেজ অসংখ্য, ডেটাবেস থাকতেই হবে। এরপরে সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভমুখী কমিউনিকেশন সম্ভব হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে ডিরেক্ট কি হয়, কমিউনিকেশন সম্ভব হয় ডাইনামিক ওয়েবসাইটে। এরপরে আসো ফুল ডুপ্লেক্স। আমরা জানি স্ট্যাটিকে কি ছিল, হাফ ডুপ্লেক্স ছিল, আর ডাইনামিকে কি হবে, ফুল ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন হয়। এবং প্রোগ্রামিং ভাষার প্রয়োজন মাস্ট বি হবে। ঠিক আছে, কি কি প্রোগ্রামিং ভাষা ইউজ করবো আমরা ইউজ করব হচ্ছে জাভা স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে পিএইচপি, পাইথন। ঠিক আছে, পাইথন। সো এরকম আমরা আরও যেইগুলা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলো ব্যবহার করে কিন্তু আমরা ডাইনামিক ওয়েবসাইটগুলোকে বানাবো। ঠিক আছে, সো এইগুলো বৈশিষ্ট্য চলে গেল। সো তোমরা যদি বৈশিষ্ট্যগুলোকে একটু মনে রাখো স্ট্যাটিক এবং ডাইনামিকের, তাহলে কিন্তু এখান থেকে যে খ মার্কসের জন্য পার্থক্য আসে বা গ মার্কসের পার্থক্য আসে, সেই পার্থক্যগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে লিখতে পারবা। এরপরে আসো সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করে দেবো। প্রথম সুবিধা হচ্ছে যে ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করেও খুব সহজে তথ্য সংযুক্ত, আদান প্রদান বা আপডেট ডিলিট করা যায়। ঠিক আছে, এখানে মূলত হচ্ছে যে আমাদের ওয়েবসাইট চালু আছে, চালু অবস্থায় কিন্তু আমরা কি করতে পারবো, কোনো কোড পরিবর্তন না করেই এর মধ্যে কোনো তথ্যকে সংযোজন করতে পারবো, তারপরে হচ্ছে বিয়োজন করতে পারবো, প্রতিস্থাপনও করতে পারবো। ঠিক আছে, যাই হোক। আচ্ছা এরপরে আসো 2 নাম্বার, নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য নির্ধারিত ওয়েব পেজ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ফিক্সড নির্দিষ্ট ব্যবহারকারী, নির্দিষ্ট ইউজার,
এর জন্য নির্ধারিত ওয়েব পেজ, মানে তুমি একটা অ্যাজ এ ইউজার তোমার জন্য আমি ওয়েব পেজকে ফিক্সড করতে পারি যে তুমি এই পেজগুলো দেখবে, বাকিগুলো দেখবে না, বাকিগুলো লক। বলে না সাবস্ক্রিপশন কিছু আছে না ওয়েবসাইট, যে তুমি যদি পরবর্তী পেজগুলোকে দেখতে চাও সাবস্ক্রিপশন করতে হবে। তার মানে কি তোমার জন্য কিছু ওয়েব পেজগুলো কি করছে, ফ্রি করে দিছে, আর বাকি কিছু পেজ আছে পেইড, ওইগুলো তুমি ব্রাউজ করতে হলে বা ভিজিট করতে হলে তোমাকে টাকা দিতে হবে। সো এই ধরনের যে সাপোর্টটা এটা কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায়। এরপরে আর কি যে অনেক বেশি তথ্যবহুল হতে হয়, অবশ্যই, কারণ ডাইনামিক ওয়েবসাইটে পেজ তো অসংখ্য হয়। সো পেজ অসংখ্য হলে কি হবে, অনেক বেশি তথ্যবহুল হতে পারে। 4 নাম্বার কি, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা আছে। ওই যেটা বললাম যে ব্যবহারকারীর কাছে ইউজ করে কেমন লাগছে এই কমেন্ট করার কিন্তু একটা সুযোগ তোমার ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা অসুবিধা নিয়ে আলোচনা করি। অসুবিধা হচ্ছে যে ডাটাবেস যেহেতু ব্যবহৃত হয়েছে তার মানে এটা নিরাপদ না, এটা রিস্ক, এবং এটা কি হয় লোড হতে বেশি সময় নেয়। যেহেতু তোমার তথ্য বেশি তো লোড হইতে কি হবে, একটু বেশি সময় নেবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এরপরে কি ওয়েবসাইট ডেভেলপ করা কঠিন, অবশ্যই কঠিন, ফলে খরচ খুব কম, তাই না? তাহলে দেখো খরচ খুব বেশি হবে আর কি এটা। তাই দেখো মোটামুটি এই হলো আমাদের ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা এবং অসুবিধা। এই সুবিধা এবং অসুবিধা এবং পরবর্তী স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা এইগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের পার্থক্যগুলোকে লিখতে হয়। যদি পরীক্ষাতে পার্থক্য আসে তাহলে কিন্তু আমরা এখান থেকে সুবিধা অসুবিধাগুলো থেকেই কিন্তু পার্থক্য করে ফেলতে পারবো খুব ইজিলি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে এই ওয়েবসাইটের আরো কিছু ওয়েবসাইট দেখবো, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য দেখাবো আর কি। আচ্ছা, প্রথমে হচ্ছে আর্কাইভ ওয়েবসাইট। আর্কাইভগুলো আসলে কি, পুরাতন ওয়েবসাইট, তোমার পুরাতন তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, অডিও, হ্যাঁ ভিডিও, তাই না, এইগুলা হচ্ছে মূলত তোমার যেই ওয়েবসাইটের মধ্যে সংরক্ষণ করে রাখা হয় একে বলে আর্কাইভ ওয়েবসাইট। যেমন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ওই সময় বিভিন্ন ফুটেজ, ওই সময় বিভিন্ন তোমার ইমেজ বা তথ্য, এইগুলা কিন্তু যে ওয়েবসাইটে রাখা হয়েছে এগুলা কিন্তু আর্কাইভ ওয়েবসাইট বলা হয়, ঠিক আছে। পুরানো ঐতিহ্য যে জিনিসগুলা এইগুলা হচ্ছে মূলত আর্কাইভ ওয়েবসাইটের মধ্যে রাখা হয়। এরপরে আসো বিজনেস ওয়েবসাইট, যেই ওয়েবসাইট ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্ট প্রমোশন করি, তাই না, সেল করি, ওই ধরনের ওয়েবসাইটকে বলে বিজনেস ওয়েবসাইট, বুঝতে পারছো? এটা গেল ইজি। তারপরে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স কোনগুলো, এই যে ক্রয় বিক্রয়, একই, বিজনেস ই কমার্স মোটামুটি একই ওয়েবসাইট, ঠিক আছে। ই কমার্স ক্রয় বিক্রয়, মূল্য পরিশোধ, বিভিন্ন, যেরকম তোমার হচ্ছে অ্যামাজন, আলিবাবা, আমাদের দেশে দারাজ আছে, দারাজ, ঠিক আছে। দারাজটা লিখে দিই, না হলে মাইন্ড করবে আবার, দেশের প্রোডাক্ট দারাজ, এগুলা কি, এগুলো তোমার ই কমার্স ওয়েবসাইট। এরপর আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেগুলো আমরা বলি আর কি। এটা কি, এটা হচ্ছে যে যেমন ফেসবুক, তারপর টুইটার, ইউটিউব, তারপর হচ্ছে আরও আছে না টিকটক, তারপর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সব কিছুই মূলত হচ্ছে আমাদের কি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, বা যাকে আমরা বলি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট, ঠিক আছে। সো এই হলো মোটামুটি, আরও কিছু ওয়েবসাইট এখানে আছে, যেমন হচ্ছে আর কি হইতে পারে ওয়েবসাইটের মধ্যে, মোটামুটি চলে আসছে সবগুলাই। এগুলো তোমরা একটু মনে রাখো আর কি, বাকি এটা এখান থেকে আসার কোনো সম্ভাবনা নাই। স্ট্যাটিক ডাইনামিক এই ক্লাসের মধ্যে সবচেয়ে ক্রিম টপিক, ঠিক আছে। বাকিগুলো জাস্ট হচ্ছে এমসিকিউ কিন্তু আসতে পারে, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না। এরপরে চলো আমরা আসলে এই যে যতটুকু পড়লাম আজকের ক্লাসে এর মধ্যে এমসিকিউ কি কি আসতে পারে এগুলো একটু দেখি। প্রথমত এখানে এমসিকিউ আসতে পারে হচ্ছে যে নিচের কোনটি সিএসএস এর পূর্ণরূপ। তাহলে সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে এই যে ক্যাসকেডিং স্টাইল শিট। এরপরে 2 নাম্বার কোশ্চেন কি, যে ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য তৈরি করার জন্য প্রযোজ্য কোনটা, ডাইনামিক এইচটিএমএল লাগবে, মাইস্কিউএল লাগবে, পিএইচপি লাগবে, তিনটাই, এই দুটো তো প্রোগ্রামিং, ঠিক আছে। বাকি এটা প্রোগ্রামিং না, কিন্তু ডাইনামিক ইউজ করতে আমাদের এইচটিএমএল কিন্তু লাগে মাঝে মাঝে, তার মানে এখানে আমরা সবগুলো অ্যান্সার দিতে পারি। এরপরে হচ্ছে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে আমাদের ডাইনামিক, ঠিক আছে। এরপরে লাস্ট আমরা আরো কিছু এমসিকিউ দেখি। ডেটাবেজের সাথে সংযোগ থাকে কোন ওয়েবসাইটের, ডেটাবেজের সাথে সংযোগ থাকে, অর্থাৎ যে ওয়েবসাইটে ডেটাবেস থাকে সেটা কি, সেটা স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট। আমরা জানি ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে অসংখ্য ডেটাবেস কিন্তু থাকে। তারপর 5 নম্বর প্রশ্ন কি, ডাইনামিক ওয়েবসাইট হলো কি। 1 নম্বর হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট, এটা অবশ্য রাইট। 2 নম্বর দ্রুত ও দক্ষতার সহিত কন্টেন্ট আপলোড করা হয়, এটাও রাইট। সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়, এখানে কিন্তু মোটামুটি আমরা দেখতেছি 3টাই রাইট, ঠিক আছে। লেআউট কিন্তু সহজেই পরিবর্তন করা যায়, ও ডাইনামিকে তো করা যায় না, স্ট্যাটিকে করা যায়। তাহলে আমাদের 1 আর 2 হবে। 1 আর 2 কোনটা, এই যে প্রথমটা 1 আর 2, ঠিক আছে।
সহজে লেআউট পরিবর্তন করা যায় না, এটা হবে আমাদের ডাইনামিক। ঠিক আছে, এরপরে প্রশ্ন কি, এরপরে এটা না সরি এইটা হবে। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বারটা বলছে ডাইনামিক ওয়েব পেজের এক্সটেনশন হলো কোনগুলা? তিনটাই। ডাইনামিকে তিনটাই, এখানে রাইট অ্যান্সার সবগুলাই দিয়ে দিবা। তাহলে এই হলো মোটামুটি আমাদের 6টা এমসিকিউ দেখাইলাম। এবং আমরা এই চ্যাপ্টারের মানে এই ক্লাসের মধ্যে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে ওয়েবসাইট কত ধরনের হয়, স্ট্যাটিক, ডাইনামিক, তারপরে হচ্ছে আরও যেগুলো ছিল যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট, তারপর ই কমার্স ওয়েবসাইট, তাই না, আর্কাইভ ওয়েবসাইট। এরপরে আমরা ব্রাউজার পড়ছি, ব্রাউজার কি, আর হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন কি। সো এই ব্যাপারগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে কিন্তু এমসিকিউ সিকিউ দুইটার জন্যই সমানভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা HTML এর যে বেসিকগুলো আছে এগুলো হয়তো বা শুরু করে দেবো আমরা, যেহেতু আমাদের টাইম অনেক কম, আমরা কিন্তু ইরান তুরানের আলোচনা করব না। ঠিক আছে, যাই হোক, সো সবাই ভালো থাকবে, তো দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবা, এবং যদি কোনো পার্সোনাল তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ করতে পারো, আমি অবশ্যই খুব দ্রুত তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।